নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শুক্রবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। করিমগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী 16,714 জন। এজিবিতে যাচ্ছেন প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ। মুখ্যমন্ত্রীর এক নির্দেশেই লোকসভায় প্রার্থী হতে প্রস্তুত সিদ্দেক। শিশু বদলের ঘটনা করিমগঞ্জে। 5 দিনের শিশু বদলের ঘটনা নিয়ে উত্তেজনা করিমগঞ্জ রেডক্রসে। শাশুড়িকে পিটিয়ে হত্যা, পুলিশের হাতে আটক গৃহবধূ। শুক্রবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের 913টি কেন্দ্রে 4,27,992 জন পরীক্ষায় বসেছেন। একাধিক নতুন নিয়ম সংযুক্ত করে এবার মাধ্যমিক পরীক্ষা আরম্ভ করছে সেবা। 16 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। 16 ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। করিমগঞ্জ জেলায় 34টি কেন্দ্রে 16,734 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন। পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই করিমগঞ্জে পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থাও লক্ষ্য করা যায়। এবছর প্রথমবারের মতো মাধ্যমিক পরীক্ষায় ওএমআর শিট ব্যবহার করছে সেবা কর্তৃপক্ষ। পরীক্ষা হলে পড়ুয়ারা পরীক্ষা দিলেও প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষা দিতে আসা পড়ুয়াদের অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে। উল্লেখযোগ্যভাবে এই বছর করিমগঞ্জ জেলায় ছাত্র পরীক্ষার্থীদের সংখ্যা 6,634 জন হলেও ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা প্রায় 10,000 ছাড়িয়ে গেছে, যা নিয়ে সুশীল সমাজের জন্য ভালো বলে উল্লেখ করেছেন। বেবি ভ্যান, তারপর ওই গিয়া করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল, এই শ্যামসুন্দর, এইগুলো আর টোটাল কতজন? আমার মোট করিমগঞ্জ গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের আন্ডারে 1,208 স্টুডেন্ট অ্যাপিয়ার হচ্ছে। আমার সাব সেন্টার ইনক্লুডিং আওয়ার স্কুল 4টে, করিমগঞ্জ গভর্নমেন্ট এইচএস স্কুল, শ্যামসুন্দর বিদ্যানিকেতন, বেবিল্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুল এবং করিমগঞ্জ হাই স্কুল। টোটাল 1208 জন। টোটাল 1208 জন ক্যান্ডিডেট। আমার এই সেন্টারে 300 জন অ্যাপিয়ার হচ্ছে। করিমগঞ্জ হাই স্কুলে 303, করিমগঞ্জ বেবিল্যান্ড করিমগঞ্জ শ্যামসুন্দরে 273 আর বেবিল্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুলে 323 জন অ্যাপিয়ার। এখানে তো আমাদের এখানে কালীগঞ্জ হায়ার সেকেন্ডারি, জনকল্যাণ, তারপর এই যে ইন্দিরা শহরতলি আর চারটায় সিকিউরিটি লেগে ফিক্সিং করছে, পুলিশও আছে, যাতে বাচ্চারা কোনো কিছু নিয়ে ঢুকতে পারে না, মোবাইল টোবাইল ইলেকট্রনিক কোনো আইটেম না, ট্রান্সপারেন্ট যদি কিছু নিয়ে আসে তাহলে ঢুকতে পারবে না, ওইটাই নেওয়া হয়েছে। 2 জন করে দেওয়া হয়েছে ইন্ডিভিজুয়াল, যাতে ভালো করে অসুবিধা ফিল করে। গভর্নমেন্ট স্কুলের 112 জন আছে, আর সরস্বতী বিদ্যা মন্দিরের 102 জন আছে, আর এমআরসির আছে। মোট টোটাল ছাত্র আছে 280 জন। 280 সিকিউরিটি আছে। ওকে, সব ঠিকই আছে। আশা করি সুন্দরভাবে পরীক্ষা চলব। প্রত্যেকবার একটু সুন্দর হয়, আশা করি এবারও সুন্দর চলব। আর সুন্দর হওয়া মানে আমরা সফলতা না, আমরা বিফলতা হয়ে যাব। তারা প্রত্যেকের পড়াশোনা যাতে পরীক্ষাটা খুব ভালো হয়। আর আমার সেন্টারটা খুব সেফ সেন্টার। এখানে আমরা প্রত্যেক বছরই মেট্রিক পরীক্ষা হয়। আর এবারও আমি আশা করি আমাদের সেন্টারে সরকারের দেওয়া যত ধরনের নিয়ম নীতি আছে সব নিয়ম নীতি মেনে খুব সুন্দরভাবে আমাদের এখানে পরীক্ষা হবে, এই আশা রাখি। আর আশা করি আমরা যেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি সেই প্রস্তুতি হিসাবে আমাদের এখানে খুব সুন্দরভাবে পরীক্ষা হবে, কোনো ধরনের অসুবিধা হবে না। টোটাল এখানে আমাদের টোটাল 300 স্টুডেন্ট পরীক্ষা। সেন্টার না, মানে 5টা স্কুলের স্টুডেন্ট এখানে আছে। আর আমাদের এখানে আমরা এখানে সাব সেন্টার, গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলটা মেইন সেন্টার। আর আমাদের এখানে সাব সেন্টার এখানে আছে পাতু মহিষাসন হাই স্কুল, শ্যামসুন্দর হাই স্কুল, এইখানে এই পাতু মহিষাসন, আর ওই দিকের আর 3টা স্কুল আছে। শিশু পরিবর্তনের ঘটনা প্রকাশ্যে এলো করিমগঞ্জে। 5 দিনের শিশুকে অন্য রোগীর হাতে তুলে দিল কর্তব্যরত নার্স। তীব্র চাঞ্চল্য করিমগঞ্জ রেডক্রসে। ভুলবশত বাচ্চা বদল হওয়ার কথা বলে পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা। ঘটনাটি নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি করিমগঞ্জ রেডক্রসে। কন্যা সন্তান জন্ম দিয়ে 5 দিনের মাথায় পুত্র সন্তান থামিয়ে দেওয়ার চেষ্টা রেডক্রসে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা কর্তব্যরত নার্সদের। পরিবারের লোকের চাপে ভুল স্বীকার কর্তব্যরত কর্মীদের। ঘটনাটি নিয়ে করিমগঞ্জ রেডক্রস সোসাইটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়ে বিচার চাইবেন বলে জানালেন ভুক্তভোগীর পরিবার। পেশেন্ট এডমিট আছিল, বাচ্চা জন্ম হয়েছে রবিবারে, গত রবিবারে বিকালে।
রিলিজ দেওয়ার কথা আছিল, কারণ আজকে একটা মিস্টেক হয়েছে যে তারা করছে বাচ্চা বদলা বদলি হওয়ার কথা। এখানে কোনো পুরুষ লোক আসিল না, মেয়ে লোক আসিল সব। তো মেয়ে লোকে ফোন করছে যেন বাচ্চা বদলি হয়ে গেছে, আবার তারা করিয়া বাচ্চাটারে কারেক্ট বাচ্চা আনিয়া আবার রিটার্ন দিছে। তারা এখন ক্ষমা প্রার্থী যেন আমরা মিস্টেক হয়ে গেছে কইয়া। আমরা এখন কমিটির কাছে একটা দিব, অভিযোগ করবো আর তারা যদি আমরা স্যাটিসফাইড করিয়া দেয় আমরা কোনো অভিযোগ নাই। এখন গত রবিবারে 12 তারিখ এডমিশন নেওয়া হয়েছে, 12 তারিখ বাচ্চা জন্ম হয়েছে বিকালে, 4 নম্বর রুমও আছে। এখন ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা। আমরা ডাক্তার তো আসলে 1 মিনিট, ডাক্তারের নাম কিটা আছে? সুপর্ণা দা। বাচ্চা রিটার্ন করিয়া দিছে, মেয়ে ছেলে বাচ্চা দিছিল, তারা ছেলে বাচ্চা দিল। আমি এখানে আসলাম না, মেয়ে লোক আসলা, তারা তারা লগে লগে মানে বাচ্চাটারে নিয়ে উপরতলায় গেছে, গিয়া অভিযোগ করছে যে এই বাচ্চা আমরা নাই। তখন তারা করছে না যে না না বাচ্চা আপনারারও, তবে আরেকজন ভিতরে থাকি বারোইয়া সিস্টার আরেকজনে কইছে না মিস্টেক হয়ে গেছে, আপনারা বাচ্চা রয়েছে। তখন তারা বদলি করিয়া দিলেইছে বাচ্চাটা আবার। 4 নম্বর। নাম কি তার? তাসনিম। কোন জায়গায় বাড়ি আপনাদের? নওয়াজিশনগর। আমরা বাড়ি সোনাতুল্লাহ, পালিগঞ্জ। শাশুড়িকে পিটিয়ে হত্যা, গৃহবধূর বেধড়ক মারে মৃত্যু শাশুড়ি। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানাধীন পহেলামুলি গ্রামে। পারিবারিক কলহের জের ধরেই গৃহবধূ আফসা বেগমের প্রহারে মৃত্যু হয় জয়তুন নেসা নামের 60 বৃদ্ধার। ঘটনার বিবরণে জানা যায় যে পহেলামুলি গ্রামের শামসুদ্দিন প্রতিদিনের ন্যায় ঘর থেকে কামে বেরিয়ে যাওয়ার পর শামসুদ্দিনের স্ত্রী আফসা মসজিদে না যাওয়ায় তার সন্তানদেরকে মারপিট করে। সেই সময় তার শাশুড়ি নিজ নাতি নাতনিদের মায়ের মার থেকে বাঁচাতে গেলে আফসা বেগম শাশুড়ি জয়তুন নেসার উপর আক্রমণ করে বসে। গৃহবধূর আক্রমণে একসময় অজ্ঞানহীন হয়ে পড়ে বৃদ্ধা শাশুড়ি। ঘটনার খবর পেয়ে শামসুদ্দিন নিজ ঘরে উপস্থিত হয়ে তার মাকে হাসপাতালে নিয়ে গেলেও করিমগঞ্জ অসামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে ঘটনা সংঘটিত করেই ঘর থেকে পলায়ন করে অভিযুক্ত গৃহবধূ। পাথারকান্দি পুলিশ তদন্তে নেমে প্রাথমিক তদন্তের পর আফসা বেগমকে আটক করে আদালতে প্রেরণ করে। গৃহবধূর হাতে শাশুড়ি হত্যার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমি ঘরে আসলাম না, আইয়া পাইছি আমার ছোট 2 নম্বর মেয়ে গিয়া ডাকিয়া গিয়া আমার কইছে গিয়া আব্বা আমার দিদিরে মারি মায়ে খালি মুরকাইতরা মাত্রা দেখো আইয়া জানে মারিলি যে দেখো আইয়া বিবি অবস্থা খারাপ। ও আমি দৌড়িয়ে আইছি, আইয়া দেখছি আমার বেটিয়ে মানে উঠানো আমার মারে ফালাইয়া মারছে। মারার বাদে আমি মনে করলাম বেটির কিচ্ছু কইছি না, বেটির ঘরে আমাইছে, আমাইয়া আমার চড়াই একটা আসলো সোনার আর একটা আংটি, ওটা লইয়া তাই গেছে গিয়া। নাম কিতা বউ? হাফসা বেগম। তোমার নাম কিতা? আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন। যারে মারছো ইনতার নাম কিতা? যারে মারছো না আমার মা জয়তুন নেসা। বয়স কত হইব? বয়স 60 বছর। আমার বাইরে না আর বাদে আমার মা আমার বাইরে পিটিত আমার বাইরে নাগদিন রক্ত বাগড়ছে। বাদে বাদে আমার বিবাহ বুকিছেন, আমার দাদা বুকিছেন, বাদে খালকোওয়ালা টাইমওয়ালা মা কইটা বাইরে ভাত খাইতে না, বাইরে কিচ্ছু মাতিছে না। আর বাদে দাদা বুকিছেন, বিবাহ হয়েছেন। বাদে মা বিবিয়া মারে কইছেন যা তোর বাপরে ডাক্তার লিয়া। বাদে মা গোটা মায় কান শুনি দিয়েছেন, কারণ কইতে বাদে মায় বিপিরে দাস করে তাবন মারছেন। বাদে আমি গেছি কি আমার বাপরে ডাকাত। বাদে ও লড়াই করছেন। বাদে জানি না আমার ও বড় ভাই একটু আছে, আমার বড় বোন গেছেন, ও তারা কিলা মারছেন জানি। মুখ্যমন্ত্রীর এক নির্দেশেই করিমগঞ্জ লোকসভায় প্রার্থী হতে রাজি সিদ্দিক আহমেদ। লোকসভা নির্বাচনের পূর্বেই এজিপিতে যোগদান করছেন 4 বারের বিধায়ক ও মন্ত্রী সিদ্দিক আহমেদ। কংগ্রেসের আরও 5 বিধায়ক বিজেপিমুখী। রাষ্ট্রপতি নির্বাচনে বহু কংগ্রেসি বিধায়কই ভোট দিয়েছেন বিজেপির রাষ্ট্রপতি পদ প্রার্থীকে। কিছুদিনের মধ্যে তাসের ঘরের মতো ভাঙতে চলেছে কংগ্রেস। শুধু সংখ্যালঘু এলাকাতেই টিম করে জ্বলবে কংগ্রেসের বাতি। মুখ্যমন্ত্রীর উন্নয়ন যাত্রায় কমলাক্ষের যোগদান হওয়ায় জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে দাবি সিদ্দিক আহমেদের। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ মুখ্যমন্ত্রীর উন্নয়ন যাত্রায় সামিল হওয়ার সময় গুয়াহাটিতে উনার সাথেই খুশ মেজাজে মুখ্যমন্ত্রীর কক্ষে ছিলেন সিদ্দিক আহমেদ।
এ নিয়েই দেখুন সুরমা বার্তার পর্দায় বিধায়ক সিদ্দিক আহমেদের এক্সক্লুসিভ সাক্ষাৎকার। নমস্কার স্যার, প্রথমে আপনাকে সুরমা বার্তা স্বাগত জানাই। আমরা জানি গতকাল সরস্বতী পূজার দিনে কংগ্রেসের আরও 2 বিধায়ক আপনার পথ অনুসরণ করে আরও 2 বিধায়ক বর্তমানে মুখ্যমন্ত্রীর উন্নয়ন যাত্রায় সামিল হয়েছে। সেই নিয়ে আপনার প্রথম মতামত কী থাকবে আমাদের সুরমা বার্তার দর্শকদের প্রতি? আমি মনে করি গতকালকে যে 2 জন বিধায়ক যারা মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের যে ধারা, এই ধারাকে পছন্দ করে ওনারা মুখ্যমন্ত্রীর সাথে সংযুক্ত হয়েছেন। ওনারা সরকারকে সাপোর্ট করছেন। যদিও ওনারা বলছেন যে আমরা কংগ্রেসে আছি এবং সরকারকে সাপোর্ট করছি, আমি বলবো ওনারা অনেক আগেই সাপোর্ট করা দরকার ছিল। কারণ আমি আগের থেকেই বলছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উনি মানে এমন একজন মানুষ, কর্মদক্ষ মানুষ। উনি সব সময় কাজের জন্যে উনি পাগলের মতো কাজ করেন, দিন রাত কোনো ঠিকানা নেই। একসময় আমরা মুখ্যমন্ত্রীর সাথে একদম মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম। রাত্রে কোনো সময় 1 ঘন্টা, কোনো সময় 1.5 ঘন্টা এরকম উনার ঘুম, আর বাকি সব সময় কাজ। এই ধরনের একজন মুখ্যমন্ত্রী কিভাবে দেশের সাথে দেশের অন্তত উন্নত 5টা স্টেটের মধ্যে একটা স্টেট হিসাবে অসমকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেইভাবে কাজ করছেন। সুতরাং আমরা সবাই উনাকে সাপোর্ট করা উচিত, উনাকে সহযোগিতা করা উচিত। আজকে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, আমি আসামের একসময় একজন মন্ত্রীও ছিলাম, কিন্তু উনি যেভাবে যে অসম গভর্নমেন্টের টাকা দিয়ে যে রাস্তাগুলো করছেন সেটা তার আগে কোনো দিনও হয়নি। আমরা শুধু সেন্ট্রাল স্কিমের অপেক্ষায় থাকতাম যে মানে সেন্ট্রাল স্কিম কবে আসবে, কখন আমাদের রাস্তাটা পাকা হবে, কিন্তু স্টেট গভর্নমেন্টের টাকা দিয়ে যে আমাদের সমষ্টির উন্নয়ন হবে, রাস্তা পাকা হবে, সেটা কোনোদিন আমাদের কোনো কল্পনাই ছিল না। আজকে আমি এই 3 বছরে অলমোস্ট 2.5 বছর আমাদের অতিবাহিত হয়েছে। 2.5 বছরে যে টাকাটা আমি পেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী যে আমার উন্নয়নের স্বার্থে যে টাকাটা দিয়েছেন সেটা বোধহয় তার আগে কোনোদিনই কোনো মুখ্যমন্ত্রী ভাবে দেননি। সুতরাং মুখ্যমন্ত্রীকে আমরা সাপোর্ট করি এবং মুখ্যমন্ত্রী এই যে আসামকে যে ভারতবর্ষের 5টা স্টেটের মধ্যে একটা স্টেট তিনি করবেন, শুধু সেটা নয়, আজকে লিডারশিপও উনি ভারতবর্ষের 3 নম্বর স্থানে আছেন। আমি বলবো যে নরেন্দ্র মোদী সাহেবের পরে অমিত সাহেবের পরেই আমাদের মুখ্যমন্ত্রীর স্থান। সমগ্র ভারতবর্ষে আপনারা দেখছেন এই যে গত কয়েকদিন আগে যখন আমাদের এই 4টা স্টেটে নির্বাচন হলো, প্রত্যেকটা স্টেটে উনার যে ডিমান্ড ছিল যে উনি একজন ক্যাম্পেইনার, আমরা তো উনাকে গুয়াহাটি থেকে দেখাই পাইনি। তখন যখনই যাই তখন শুনি উনি কোনো সময় ছত্তিশগড়ে আছেন, কোনো সময় উনি মধ্যপ্রদেশে আছেন, কোনো সময় রাজস্থানে আছেন। এই সময় এইভাবে উনার যে চাহিদা, তার আগে কোনো মুখ্যমন্ত্রী, আসামে তো অনেক মুখ্যমন্ত্রী হয়েছেন, আমার মনে হয় না যে কোনো মুখ্যমন্ত্রী এইভাবে বাহিরা কোনো স্টেটের নির্বাচনে একজন স্টার ক্যাম্পেইনার হিসাবে মানুষের জনসাধারণের চাহিদার মধ্যে যে স্থান পেয়েছেন, তার আগে আমার মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী এভাবে পেয়েছেন বলে আমার জানা নেই। সুতরাং এরকম একজন লিডারশিপ থাকা মানুষ, এইভাবে একজন উন্নয়নকামী মানুষ, যার সাথে আমরা অন্তত থাকাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করে আমি বিবেচনা করেছি তার আগেই। সুতরাং তার সাথে সরকারকে আমি সাপোর্ট করেছি। আজকের যা গতকালকে কমলাক্ষ দেব পুরকাস্ত এবং বসন্ত দাস মহাশয় ওনারা গতকালকে মুখ্যমন্ত্রীর সাথে উন্নয়নের সাথে ওনারা সামিল হয়েছেন, আমি ধন্যবাদ জানাই। আমার মনে হয় যে আরো অন্তত বিধায়করা ওনারাও আসেন নিজের সমষ্টির ডেভেলপমেন্টের স্বার্থে অসমের ডেভেলপমেন্টের স্বার্থে ওনারা আসা আমি খুব দরকার বলে মনে করি। মুখ্যমন্ত্রী বলেছেন 21 জন বিধায়কই ওনার সম্পর্কে আছেন, আপনি যেহেতু মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক বলে শোনা যায়, তো সেই তালিকার 2-3 জনের নাম যদি আপনি জানেন বা বলতে পারেন আমাদেরকে। আমি নাম বলবো না, এটা মুখ্যমন্ত্রী ছাড়া কেউ বলতে পারবে না, কারণ কার সাথে কিভাবে সম্পর্ক রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মানে কাজ করে চলেছেন সেটা মুখ্যমন্ত্রী ছাড়া কেউ বলতে পারবে না। আপনি যেদিন কংগ্রেস থেকে সাসপেনশন হয়েছিলেন সেই দিন থেকেই আপনার গুঞ্জন চলছিল যে আপনি হয়তো বিজেপিতে যাবেন না, এজিপিতে যাবেন। সামনে নির্বাচন ঘনিয়ে আসছে, তো আমরা কবে থেকে আপনাকে এজিপির পতাকার তলে দেখতে পাবো? আপনিও বলেছেন যে এই মুহূর্তে আমরা মানে কোনো দলে যাব না, সময় আছে, সময় সেটা বলবে। তবে আমি বলেছি, সেটা অস্বীকার করার নয়,
যে আমি এক সময় হয়তো আমি এজিপির ক্যান্ডিডেট হয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু আজকে নয়। আজকে আমরা আসাম সরকারের আমিও একটা পার্ট, সুতরাং একটা পার্ট হিসাবে আমরা মুখ্যমন্ত্রী উনি হলেন পুরা মানে সরকারের উনি লিডার এবং বিধানসভার উনি সব দলেরই লিডার আমি বলবো। তো সেই হিসাবে মানে লিডারের সাথে আমরা আছি এবং উনার উন্নয়নের যেটুকু মানে অংশ আমরা যাতে সবাই পাই, আমার সমষ্টির মানুষও পায়, সেই স্বার্থে আমরা ওনার সাথে থাকার অত্যন্ত দরকার। কিন্তু ভালো লেগেছে কমলাক্ষ দে পুরকায়স্থ আমার ডিস্ট্রিক্টের একজন বিধায়ক এবং কমলাক্ষ দে পুরকায়স্থ যদি বিজেপির মানে যাবার কথা আমি বলবো না, সরকারকে যখনই সাপোর্ট করেছেন এবং উনি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারের একজন বিধায়ক। হেডকোয়ার্টারের যদি কোনো উন্নয়ন হয় সেটা তার ছোঁয়া সমস্ত ডিস্ট্রিক্টে লাগবে। তো সেই হিসাবে আজকে যদি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ যদি সরকারের সাথে না থাকেন তাহলে আমরা পুরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারটাই আমরা অন্তত ডেভেলপমেন্ট থেকে আমরা পিছিয়ে থাকবো। তো কমলাক্ষ দে পুরকায়স্থ যদি আমরা একসাথে মিলে আজকে যদি মুখ্যমন্ত্রীর সাথে আমরা থাকি, নিশ্চয়ই অন্তত এই ডিস্ট্রিক্টের অনেক ডেভেলপমেন্ট হবে, যার জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি, অত্যন্ত ভালো লেগেছে। এবং আমি নিজের তরফ থেকে আমি কি বলবো যে আমি একজন ডিস্ট্রিক্টে এখন আমরা প্রায় সবাই হয়তো একজন ছাড়া প্রায় সবাই আমরা সরকারের সাথে আছি। তো সুতরাং আজকে অন্তত ডেভেলপমেন্ট আমাদের পুরো ডিস্ট্রিক্টের ডেভেলপমেন্ট হবে এবং এই ডেভেলপমেন্টটা সকলেরই স্বার্থে হবে। এজন্য আমি কমলাক্ষ দে পুরকায়স্থকেও আমি ধন্যবাদ জানাই। বলেছি যে ওনার অনেক আগেই সেটা সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, উনি অনেক দেরি করেছেন। যদি আরও আগে সিদ্ধান্ত নিতেন আজকে এই অন্তত ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার বিভিন্ন ডেভেলপমেন্ট থেকে যেটা পিছিয়েছে সেটা পিছিয়ে থাকতো না। তথাপি এখনও 2.5 বছর সময় আছে, উনি এই যে সময়ের মধ্যে অনেক কিছু কাজ করতে পারবেন এবং আশা করব যে আমরা সবাই মিলে আজকে 5জন আমরা এই করিমগঞ্জ জেলার বিধায়ক। সুতরাং একজনের হয়তো শারীরিক অবস্থা খারাপ, দুর্বল, মানে উনি অ্যাসেম্বলিতেই যেতে পারছেন না। সুতরাং আমরা সবাই একজোট হয়ে অন্তত ডিস্ট্রিক্টের স্বার্থে আমরা কাজ করতে পারবো এবং আজকে আমাদের মধ্যে কোনো দ্বিধা থাকবে না, যার জন্যে কমলাক্ষ দে পুরকায়স্থকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। ব্রহ্মপুত্র ভ্যালির আরও 3জন বিধায়ক গতকালকে যেটা বলেছেন যে 3জন বিধায়ক বিজেপিতে যোগদান করার প্রচেষ্টা চলছে বা খুব শীঘ্রই ওরা এই কোন দলের এবং এরা কারা হতে পারেন বলে আপনি অনুমান, এটা আপনার অনুমানটা? আমি বলতে আমার অনুমানও নেই। মুখ্যমন্ত্রী 3জন না আরও 5জনের কথা বলেছেন, যে আরও 5-6জন বিধায়ক যারা হয়তো আমাদের সাথে আসতে পারেন। আমরা তো আমি এবং শশীকান্ত আমরা তো 2জন অনেক আগেই আমরা সরকারকে সাপোর্ট করেছি, আজ গতকালকে 2জন সাপোর্ট করেছেন। তো আমার যেটা মনে হয়, আমার যেটা ধারণা, কংগ্রেস দলের অনেকেই আছেন যারা আমরা দেখেছি যে মনে মনে মুখ্যমন্ত্রীর কাছ থেকে গিয়ে কাজ করিয়ে নিয়ে আসেন। সুতরাং যারা রাষ্ট্রপতি ইলেকশনের সময়ও বেশ কয়েকজন ভোট দিয়েছেন, আপনার রাজ্যসভার ইলেকশনের সময়ও অনেকে ভোট দিয়েছেন, যদিও হয়তো সেটা সামনে আসেনি, কিন্তু ভোট তো যখন রাষ্ট্রপতি ইলেকশন যখন গোপনীয় ভোট ছিল তখন তো কাউন্টিংয়ে ধরা পড়েছে যে অনেকেই ভোট দিয়েছেন। সুতরাং যারাই ভোট দিয়েছেন তারাই নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর সাথে একটা সম্পর্ক রেখে চলেছেন। আমরা অনেক সময় দেখি যে মুখ্যমন্ত্রী মানে যখনই তিনি চেম্বারে যান হাউস থেকে, অনেক কংগ্রেসি বিধায়ক সাথে সাথে দৌড় মেরে মুখ্যমন্ত্রীর কাছে যান এবং রাত্রে 12টা-1টার সময় অনেকেই যান। আমি জানি না, আমি নাম বলতেও পারবো না, কিন্তু অনেকেই তো সেটা কানাঘুষা করেন। সুতরাং মুখ্যমন্ত্রী বলতে পারেন যে কারা কারা যাবেন, তবে আমার বিশ্বাস যে আরো অনেকজনই যাবেন। উত্তরবঙ্গের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী সাপোর্ট করেছেন, গুঞ্জন চলছে উনাকে হয়তো বা বিজেপি দলে নিয়ে এসে প্রার্থী করতে পারে এবং আপনিও এজিপি থেকে প্রার্থী হতে পারেন, সেই গুঞ্জন চলছে। তাহলে কি আমরা আগামী লোকসভা নির্বাচনে কমলাক্ষ বনাম সিদ্দিক আহমেদ বন্ধুত্বপূর্ণ লড়াই দেখতে পাবো? না, আমি তো আগেই বলেছি, দেখেন আমার তো খেলার কোনো ইচ্ছা নেই, আমি এমপি খেলার কোনো ইচ্ছা নেই। আমি একথা বলেছি, যদি মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন যে আমাকে ক্যান্ডিডেট বানিয়ে উনি প্রতিদ্বন্দ্বিতা করাবেন, মুখ্যমন্ত্রীর কোনো আদেশ তো আমি অমান্য করতে পারবো না। সেই হিসাবে আমি বলেছি যে আমি তখন প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি কোনো প্রতিদ্বন্দ্বিতার লিস্টে আমি নেই। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির।
আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করলো প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576332 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট, বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আপনি কি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? চিন্তার দিন শেষ। কলকাতা বিখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখতে আসছেন জীবনজ্যোতি হসপিটালে। লিভারের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, জন্ডিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিত্তথলিতে পাথর, অশ্বরোগ, প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা দূরীকরণে জীবনজ্যোতি হাসপাতালে কলকাতা বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার প্রশান্ত দেবনাথ আগামী 13ই ফেব্রুয়ারি রোগী দেখবেন। আমাদের ঠিকানা জীবনজ্যোতি হসপিটাল, নিলামবাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম, করিমগঞ্জ, আসাম। রোগী দেখার তারিখ 13ই ফেব্রুয়ারি 2024। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 7637062954 এবং 7637062955 এই দুটি নাম্বারে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।